উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও 4 শিশুর লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা 18। বেশ কয়েকজন এখনো নিখোঁজ। উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা। টাম্পাকো ফয়েল কারখানার আগুনে দগ্ধদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে হাসপাতালের বিছানায়। স্বাভাবিক হতে সময় লাগবে বলছেন চিকিৎসক। থমকে গেছে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে মহাখালীতে স্থানান্তর প্রক্রিয়া। ব্যবসায়ীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এবং ভরা মৌসুমে ইলিশের সয়লা বন্দরনগরী চট্টগ্রামের বাজার। সরবরাহ বেশি থাকায় দাম কম, 500 টাকায় মিলছে মাঝারি আকারের ইলিশ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সীমার বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে কিছু জাতীয় খবর। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ববাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের 71তম অধিবেশনের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বলেন, মতের ভিন্নতা থাকা সত্ত্বেও মানবতার স্বার্থে বিশ্ব থেকে সন্ত্রাস দূর করতে হবে। এজন্য টেকসই ও প্রাসঙ্গিক সংস্থা তৈরিতে তাগিদ দেন তিনি। বেশ কিছু স্থানে সহিংস সংঘাতের উন্মত্ততা অব্যাহত রয়েছে। এ কারণে অগণিত মানুষের প্রাণহানি ঘটছে। যারা সংঘাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, প্রায়শই বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা দিতে অস্বীকার করছে। কি অপরাধ ছিল সাগরে ডুবে যাওয়া সিরিয়ার 3 বছর বয়সী নিষ্পাপ শিশু আইলান কুর্দির? একজন মা হিসেবে আমার পক্ষে এ সকল নিষ্ঠুরতা সহ্য করা কঠিন। বিশ্ব বিপক্ষে কি এসব ঘটনা নাড়া দেবে না? বর্তমানে আমরা এই নতুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সচেতন করতে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। একই সঙ্গে আমি সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের অবদান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরায় চালু ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বৈরিতা নিরসনের জন্য সাম্প্রতিক প্রচেষ্টাগুলোকে অবশ্যই সঠিকভাবে পরিচালিত করতে হবে। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আসুন আমরা মানবতার সাথে সকলে অভিন্ন অবস্থানে উপনীত হই এবং বিশ্ব থেকে সংঘাত দূর করে শান্তির পথে এগিয়ে যাই। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নিউ ইয়র্ক স্থানীয় সময়ে ইউএন ওমেন এর পক্ষ থেকে শেখ হাসিনার হাতে এই পদক তুলে দেওয়া হয়। এদিকে বিশ্বের সুপেয় পানির সংকট মোকাবেলায় বিশেষ তহবিল গঠন করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। নারীর প্রতি বৈষম্য দূর করে নারী উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবর্তনের দূত উপাধিতে ভূষিত করা হয়েছে আজ। জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির প্ল্যানেট 50-50 বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ফার্স্ট লেডি বান সুন তায়েক এবং মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইসকে এজেন্ট অব চেঞ্জ পদক দিয়েছে ইউএন ওমেন। Our men working in equal partnership with our women. I dedicated this award to the people of Bangladesh for having faith in my vision for change. এদিকে জাতিসংঘের উচ্চ পর্যায়ের পানি বিষয়ক একটি প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের পানি সংকট মোকাবেলায় পানি তহবিল গঠন এবং পানি আন্দোলনের ডাক দিয়েছেন। Implementation of these plans to ensure water governance
shared capacity, partnership, and empathy across our society. কেবল বিশ্বের প্রতিটি নাগরিকই নয়, পৃথিবীর প্রাণীকুলের জন্য বসবাসযোগ্য শান্তির পৃথিবী গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অবশেষে বরিশালের সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 4টি শিশু লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18-তে। এদিকে ডুবে যাওয়া 21 ঘন্টার পর উদ্ধার করা হলো ট্রলার ঐশী। সকালে নৌবাহিনীর ডুবুরি দল ও বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের তৎপরতায় ট্রলারটিকে উদ্ধার করে। বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন স্বজনরা। এদিকে এই ঘটনায় গঠিত 9 সদস্যের তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে বুধবার সকালে 50 জন যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে উজিরপুর রওনা হয় ট্রলার ঐশী। পরে বেলা 11:30টায় সৈয়দকাঠিতে পৌঁছে পাড়ে ভিড়ানোর সময় নদীর পাড় ভেঙে ট্রলারের ছাউনির উপর পড়ে। মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও ডুবুরির দল। এ সময় বাণিজ্যে আরো থাকছে, পদ্মার ভাঙনের সর্বশান্ত চাঁপাইনবাবগঞ্জের অর্ধশত পরিবার এখন দিন কাটাচ্ছেন নোম্যান্স ল্যান্ডে, পৌঁছায়নি কোনো সহযোগিতা। অজানা এক অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছেন টঙ্গী টাম্পাকো ফয়েল কারখানার আগুনে দগ্ধ আহত ও তাদের স্বজনরা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির পুরোপুরি সুস্থ হওয়া নিয়ে দুশ্চিন্তা আর ভবিষ্যতের ভাবনা বড় হয়ে আসছে তাদের সামনে। এদিকে চিকিৎসকরা বলছেন অগ্নিকাণ্ডের ভয়াবহ স্মৃতি ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেকটাই সময় লাগবে তাদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। হাসানুল হক মিজু 3 ভাই বোনের ছোট্ট এ ভাইটি ছিল সংসারের আয়ের কর্তা। সদা চঞ্চল মিজু গত 6 বছর ধরে ঢাকায় কাজ করত। 8 মাস আগে কাজ শুরু করে টাম্পাকোতে। কিন্তু গত 10 সেপ্টেম্বর কারখানার আগুনে পুড়ে গেছে এই তরুণের স্বপ্ন। আহত মিজু এখন অস্বাভাবিক আচরণ করছে, চিনতে পারছে না স্বজনদেরও। একই অবস্থা পেন্টিং বিভাগে কাজ করা আহত মির্শিপনেরও। মেন সমস্যায় ওনার ওইটাই যে মনে থাকে না, ছেলের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেছে। পড়াশোনার কথা বাদ দেন, এখন আমি খাওয়া খরচ থাকা এগুলো ওনার চিকিৎসা এটা কিভাবে বহন করবে এটাই আমি জানি না। আগে তো ভালো, আমরা টাকা পয়সা সব দিত, এখন তো আমরা চিনি না আরো হরো। ধসে পড়া ভবনের মতো আহত শ্রমিকদের স্বপ্নগুলোও যেন এখন ধ্বংসের পথে। চরম এক অনিশ্চয়তার মধ্যে আছেন স্বজনরা। আমার একটা মেয়ের পরীক্ষা দিন কিভাবে আমি দেওয়াবো, 18 তারিখে টেস্ট পরীক্ষা, তাও আমি বলতে পারি না। আমার আব্বু যেহেতু অসুস্থ, এখন তো মনে করেন যে আমাদের কোথায় দাঁড়াবো ওই রকমের কোনো পজিশন নাই। চিকিৎসক বলছেন শারীরিক সমস্যা কেটে গেলেও বড় এই দুর্ঘটনার কারণে মানসিক সংকট কাটতে সময় লাগবে। সাইকোলজিক্যাল যে ব্যাপারটা রয়েছে যে একটা দগ্ধ পরিবেশ, আগুন জ্বলতেছে, তার মধ্যে থেকে সে বেরোয় আসছে, তারই হয়তো সহকর্মী 2 জন মারা গেছে, একজন আরো আহত অবস্থায়, সেটা হয়তো মনে পড়লে হয়তো তার একটু খারাপ লাগতে পারে বা শারীরিক অশান্তি লাগতে পারে। টাম্পাকো কারখানার অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 34 জন মারা গেছে, আহত আছেন 35 জন এবং নিখোঁজ আছেন 11 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। যানজট নিরসনে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার স্থানান্তরের পরিকল্পনা সিটি কর্পোরেশনের থাকলেও তা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন নতুন স্থানে সিটি কর্পোরেশনের নির্মাণ করে দেওয়া পাইকারি বাজার ব্যবসা বান্ধব নয়। এদিকে নির্মাণের 2 বছর পরও মহাখালীর পাইকারি বাজার অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে এখানকার অবকাঠামো। রিপোর্ট করছেন ইজাদ সৌমিক। কারওয়ান বাজার 24 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার। 176টি পাইকারি আড়তের পাশাপাশি রয়েছে 1013টি দোকান। আড়তদার, খুচরা ব্যবসায়ী আর ক্রেতাদের পদচারণায় দিন কিংবা রাত সবসময়ই ব্যস্ত এলাকাটি। কৃষি পণ্যের বাজার এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কারওয়ান বাজার এলাকার যানজট নিরসনের জন্য
সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে রাজধানীর আমিনবাজার, মহাখালী এবং যাত্রাবাড়িতে পৃথক পাইকারি বাজার নির্মাণ করা হচ্ছে। কিন্তু এখানকার ব্যবসায়ীদের অভিযোগ, তাদের সুবিধার কথা বিবেচনা না করে এবং কোনো আলোচনা না করেই এই ভবনগুলো নির্মাণ করা হচ্ছে। কবে বানাইছে, কি করছে, ওনার আলাপ আলোচনা বা কিছুই জানেন। তারা ওগুলো গুডাউন বানাইছে, যেহেতু ওইগুলো মার্কেট চলবে না কোথাও। নতুন একটা জায়গায় গেলে সাথে সাথে ওই মার্কেটগুলো তো আর জমবে না। আমরা তো সারা জীবন ব্যবসা শুরু থেকে এখান থেকে কাটাই আসছি। এখন নতুন একটা জায়গায় গেলে এটা আমরা সেটিং হতে তো অনেক সময়ের ব্যাপার। 2006 সালে একনেকের নেওয়া সিদ্ধান্তে পাইকারি বাজার নির্মাণ প্রক্রিয়া এখন শেষের পথে। এদিকে 2 বছরের বেশি হলো শতভাগ নির্মাণ সম্পন্ন হয়েছে মহাখালী পাইকারি বাজারের ভবনসমূহ। তবে কারণ বাজারের ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে এখনো চালু হয়নি বাজারটি। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, নতুন নির্মাণ করা ভবন ব্যবসা বান্ধব নয়। মোকামে আমাদের কোটি কোটি টাকা দাদন দেওয়া আছে। ঢাকার মার্কেট এবং ঢাকার বাইরের মার্কেটগুলিতে আমাদের অসংখ্য বকেয়া টাকা আছে। সেক্ষেত্রে আমরা চরম ক্ষতিগ্রস্ত। আমাদেরকে যাতে বিনা সালামিতে যাতে ওইখানে 400 স্কয়ার ফিট জায়গা দেওয়া হয়। এদিকে সিটি কর্পোরেশন বলছে, ব্যবসায়ীদের কাছে বাজারের দোকান মূল্য বেশি হয় তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। বাজারের স্বাভাবিক মূল্যের চেয়ে ওখানে মূল্যর ইয়েটা একটু বেশি মাত্রায় মূল্য ধরা হয়ে গেছিল, যার ফলে আমরা প্রত্যেকে বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আমরা আশানুরূপ সাড়া পাইনি। সমস্ত প্রক্রিয়া শেষ করে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছে আমরা প্রস্তাবটা মন্ত্রণালয়ে প্রেরণ করছি। মন্ত্রণালয় এই ব্যাপারে যদি ক্লিয়ার সিদ্ধান্ত দিয়ে দেয়, দেন আমরা এটা বাস্তবায়ন করব। কারণ বাজার সরাতে দৃঢ় প্রতিজ্ঞ সিটি কর্পোরেশন আশা করছে আলোচনার মাধ্যমে বাজার স্থানান্তর প্রক্রিয়ার সমাধান হবে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমে ইলিশের সয়লাভ বন্দরনগরী চট্টগ্রামের বাজার। সাগর থেকে মাছ বোঝাই নৌকা নিয়ে ফিরছেন জেলেরা। আর চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দামও অনেকটাই কম। 500 টাকায় পাওয়া যাচ্ছে মাঝারি আকার ইলিশ। ফিশারি ঘাট ঘুরে এসে নূরজামাল আতিকের ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। আবারও বাঙালির ভাতের পাতে ফিরতে শুরু করেছে মাছের রাজা ইলিশ। জাতীয় এবং সুস্বাদু মাছ হওয়ার কারণে এর চাহিদাও আকাশ ছোঁয়া। আর চাহিদার তুলনায় সরবরাহ কম হয়, এর দামও থাকে চড়া। কিন্তু এবছর কিছুটা ব্যতিক্রম। সমুদ্র এবং উপকূলবর্তী এলাকায় জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ। আর যে কারণে বাজারগুলো ভরপুর ইলিশ মাছে। আর দামও রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 500 থেকে 600 টাকা। আর বড় সাইজের ইলিশ মাছ 900 থেকে 1000 টাকা। ব্যবসায়ীরা বলছেন, গত বছর এই ইলিশ মাছের দাম ছিল প্রতি কেজি 2000 থেকে 2500 টাকা। যেগুলো 1.5 কেজি আছে ওগুলো 1500 টাকা কেজি, আর যেগুলো 1 কেজি ওগুলো হলো 1000 টাকা কেজি, আর যেগুলো 800 গ্রাম এগুলো 700 টাকা কেজি, 750 টাকা কেজি, আর যেগুলো 500 600 ওগুলো 600 500 400, আবার নিচে 150 টাকা আছে। চট্টগ্রাম বাজারে এখন মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এই ফিশারি ঘাটে প্রতিদিন গড়ে 500 মেট্রিক টনের বেশি মাছ বিক্রি হয়। এর মধ্যে বর্তমানে 250 মেট্রিক টনের বেশি ইলিশ মাছ বিক্রি হচ্ছে। দেশের উপকূলবর্তী অঞ্চল চাঁদপুর, নোয়াখালী এবং কক্সবাজার থেকে আসছে ট্রাকযোগে ইলিশ মাছ। এরপর এই ফিশারি ঘাট থেকে ইলিশ মাছ পাঠানো হয় আশপাশের বাজারগুলোতে। তবে ব্যবসায়ীরা অভিযোগ করছেন, কিছু কিছু মাছ কোল্ড স্টোরেজে চলে যাওয়ায় দাম কমছে না। যদি কোল্ড স্টোরেজে না যেত তাহলে মাছের দাম আরো কমে আসতো। ফ্যাক্টরিতে স্টকে রাখতেছে, তার জন্য কিছু দাম বাড়তেছে। যদি স্টক না হয়তো তাহলে আরো মাছের দাম কিছু কমতো। গত বছরের চেয়ে মাছ এবার প্রচুর বেশি, কারণ জাটকা যখন বন্ধ ছিল তখন সাধারণ জেলেরা জাটকা ওরা নিধন করে নাই। দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে অমল দে, সময় সংবাদ। দূরপাল্লার একটি বাসে অগ্নিসংযোগ করার প্রতিবাদে সিলেট জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের এ ধর্মঘট ডাক দেয়। ধর্মঘটের কারণে সকাল থেকেই কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ বাস চলাচলও। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই বাড়তি ভাড়া দিয়ে বিকল্প উপায়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছান। গতকাল দুপুরে জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় 2 জন মোটরসাইকেল আরোহী মারা যায়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরই প্রতিবাদে রাতে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমেদ ফলিক এ ধর্মঘটের ডাক দেন। আমরা বাঞ্ছারামপুর যাব, নরসিংদী দালানগর যাব। এখন তো ধর্মঘট দিয়ে দিয়েছে, আমরা যাইতে পারি না, চলাফেরার সমস্যা। ছোট ছোট বাচ্চা তুইছি বাসায়, এরা এই দেখাশোনার মতো কোন লোক নাই, ঘুম পাতায় তুইছি। এখন ওইটা দ্বারা কান্নাকাটি করতেছে যে আমরা কিভাবে যাবো। আইসা থেকে ধরে আইসা থেকে বাস সব ইয়াতে ধর্মঘট করে দিল। ঢাকা থেকে আসছি
সিলেট মাজারে জিয়ারত করে এখন বাসায় যাবো, এখন তো গাড়ি পাইতাছি না। পুলিশের উপস্থিতি যদি এইভাবে গাড়ি চালাই দেয় তা আমরা কোন নিরাপত্তায় গাড়ি চালাবো? আমরা গাড়ির কোনো নিরাপত্তাই নেই। একটা আজকে 80-90 লাখ টাকা দামের গাড়ি জ্বালাই দিল। তো এখন আপনার এই কারণে মালিক সমিতি কালকে যেহেতু মিটিং করিয়া এইটার প্রতিবাদী ধর্মটা দেওয়া হয়েছে। দূরপাল্লার একটি বাসে অগ্নিসংযোগ করার প্রতিবাদে সিলেট জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এই মুহূর্তে ধর্মঘটের অবস্থা জানাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, আপনি যা বলছিলেন এবং যা সংবাদে দেখেছিলেন যে সিলেটে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আন্তঃজেলা পরিবহন ধর্মঘট চলছে এবং এই ধর্মঘটের কারণে সিলেট থেকে এই পর্যন্ত প্রায় 2 থেকে 250 যাত্রীবাহী বাস কোনো জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সিলেট থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বিভিন্ন অঞ্চলের, ময়মনসিংহ অঞ্চলে এবং এমনকি সিলেটের যে 3টি জেলা রয়েছে হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ, কোনো জেলায় এই পর্যন্ত বাসগুলো ছেড়ে যায়নি। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে, অনেকে না জেনেও এই বাস টার্মিনালে এসছে বিভিন্ন জায়গা থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে, এবং তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন, কারণ তারা আবার ফিরে যেতে হলে সময়ের প্রয়োজন হয়। আমি এখানে এক যাত্রী পেয়েছি যিনি ঢাকা যাবেন, ওনার বোনের খুব শরীর খারাপ এবং এই খবর পেয়ে জরুরি ভিত্তিতে ওনার ঢাকা যাওয়ার কথা ছিল। এবং আপনি কোথায় যাবেন এবং কেন যাবেন? আমি ঢাকা যাবো, আমার বোন মানে হসপিটালে আছে, মানে জরুরি ভিত্তিতে মানে তার সাথে মানে দেখা করার জন্য, মানে টাকা টুকা নিয়ে মানে ইয়ে করার জন্য মানে জরুরি। আর হঠাৎ মানে ধর্মঘট হয়েছে, আমি বাড়িতে শুনতে পারতেছি না। কিন্তু আপনি শুনছিলেন এই ধরনের যাত্রী সংখ্যাই এই সকালবেলা বেশি থাকে, জরুরি প্রয়োজনে ঢাকা যান এবং অন্যান্য জেলায় যায়। আমি আরেকজন যাত্রী এখানে আছেন, আপনি কোথায় যাবেন এবং কি কারণে যাবেন, এসে কি দেখেছেন? আমি সময় টিভিকে ধন্যবাদ জানাই এবং সময় টিভির মাধ্যমে আমি লালাবাজারের অ্যাক্সিডেন্ট ও গাড়ি পোড়ার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনকে খুবই আমি দ্রুত পদক্ষেপ নিয়ে। আপনি শুনছিলেন যে এখানে যাত্রীরা তাদের ভোগান্তির কথা বলছিলেন এবং তারা চাচ্ছেন যে এই যে ঘটনাটা ঘটেছে এবং আন্তঃজেলা বাসের যে ধর্মঘটটা ডাক দিয়েছে, যে কারণে এই কারণটা যেন দ্রুত সমাধান চাচ্ছেন যে যাত্রীরা যারা আছেন, বাসের মালিকরা যারা আছেন, এখানে পরিবহন শ্রমিক রয়েছে, শত শত পরিবহন শ্রমিক রয়েছে যারা দিনমজুর, এবং তারাও এই কারণে ভোগান্তির মধ্যে পড়েছেন। সর্বশেষ ইমতিয়াজ আপনাকে জানাতে চাচ্ছি যে এই 12টার সময় সিলেট আন্তঃজেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ যেটা রয়েছে তাদের একটি সভা রয়েছে এবং সভা থেকে পরবর্তী সিদ্ধান্ত আসবে। এছাড়া এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ঐক্য পরিষদের সাথে কোনো ধরনের সমঝোতা বা সবার কোনো এখন পর্যন্ত ডাকার আমরা খবর পাইনি। ইমতিয়াজ, এই ছিল সিলেটে আন্তঃজেলা পরিবহন শ্রমিক মালিক এবং শ্রমিকদের ডাকা ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি। সিলেট জেলায় চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের খবরাখবর জানাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। চলে যাচ্ছি পরের খবরে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর সিলেটে এবার প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনপত্র নির্ভুলভাবে পূরণের কথা বলে শত শত শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েও প্রশ্নপত্র দিতে পারেনি আইসিপিসি নামের একটি কোচিং সেন্টার, যে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়া থেকে বঞ্চিত হতে যাচ্ছে কয়েকশো শিক্ষার্থী। এই অবস্থায় প্রতারণা ঠেকাতে সবগুলো কোচিং সেন্টার বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। আব্দুল আহাদের রিপোর্ট। বর্তমানে সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হয় অনলাইনে। ভর্তির আবেদন নির্ভুলভাবে করার কথা বলে সহস্রাধিক শিক্ষার্থীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয় সিআইপিসি নামক কোচিং সেন্টার। শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের টাকা দেয় 360 জন শিক্ষার্থী। 23 সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা ঢাকায় যাওয়ার আগে প্রবেশপত্র নিতে কোচিংয়ে যায়, কিন্তু কাউকে প্রবেশপত্র দিতে পারেনি কোচিং কর্তৃপক্ষ। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে কোচিং সেন্টার ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতারককে উদ্ধার করে নিয়ে যায়। আমাদের লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করে, এটা কোন ধরনের কথা? আমাদের এডমিশন টেস্টের বেলা সে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, শিক্ষার সাথে বাণিজ্য মিশাইছে। এখন আমরা এই ক্ষতিটা কিভাবে পূরণ করবো আমরা নিজেও জানি না। ওনার বলতে সার্ভারের প্রবলেম, টোটাল এবার প্রতারণা, বাকিটা আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে কোচিং সেন্টারের পরিচালক জানান, সময় মতো প্রবেশপত্র আসেনি, এখন তার কিছুই করার নেই।
যে আলাদাভাবে ওদের পরীক্ষা দিতে দেয় তাহলে সবার সিটে একসাথে পড়বে। তো তারা বলছে যে এটা কি উদ্দেশ্যমূলকভাবে করছে কিনা, এই কারণটা দেখা আমাদের অ্যাপ্লিকেশন বাতিল করে দিচ্ছে তারা। আমরা এটার জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের কপি কোচিং সেন্টার থেকেই সরবরাহ করা হয় বলে অভিযোগ করেন খোদ কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। শিক্ষাবিদরাও এই অভিযোগের সাথে একমত পোষণ করে দ্রুত সবগুলো কোচিং সেন্টার বন্ধের দাবি জানান। গত বছর প্রশ্ন ফাঁসের একটা প্যাকেজ তারা তাবিজ বলে এটা অনেকের কাছ থেকে 4,500 টাকা প্যাকেজ কিনছে, যারা টাকা দিচ্ছে এদেরকে রাতে প্রশ্ন দিচ্ছে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির কতগুলি কার্যক্রম তারা সম্পাদন করে। এই ধরনের ব্যবসায়িক কোচিং সেন্টারগুলি বন্ধ করা উচিত এবং নিয়মিত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার এই যে একটা পরিবেশ, এই পরিবেশ ফিরে আনা বিশেষভাবে দরকার। কোচিং বাণিজ্যের সংবাদ করতে গিয়ে ইউসিসি সহ বেশ কয়েকটি কোচিং সেন্টারের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ রয়েছে। আর কোচিং এর আড়ালে জঙ্গিবাদের অভিযোগও দীর্ঘদিনের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়ে আবারও তাপে ছাড়লেন অর্থমন্ত্রী। তবে কবে এই প্রতিবেদনের আলোর মুখ দেখবে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, প্রতিবেদন প্রকাশে দেরি হবে। সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ফিলিপিন্সের আদালতে মামলাসহ নানা বিষয়ে জড়িত থাকায় এখন রিপোর্ট প্রকাশ পেলে নেতিবাচক প্রভাব পড়তে পারে অর্থ আদায়ে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। রোববার 18 সেপ্টেম্বর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, 22 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন। এরপর দুদিন না যেতেই সচিবালয়ে অর্থমন্ত্রী জানালেন, এখনই নয়, দেরি হবে প্রতিবেদন প্রকাশে। তবে কবে নাগাদ এই প্রতিবেদন প্রকাশ করা হবে সে বিষয়ে কোনো আভাস দেননি তিনি। এইটা আমার ঘোষণা মতো কালকে পাবলিশ হওয়ার কথা, কালকে হবে না, বেশ দেরি হবে। ইতিমধ্যে এই বিষয়ে ফিলিপিন্স এবং আমাদের মধ্যে অনেক আলোচনা চলছে। আমরা সেখানে মামলা মোকদ্দমাও করছি, ইত্যাদি নানান কিছু আছে। এগুলো একটু আপসেট হয়ে যাবে এই রিপোর্টটা বেরোলে পরে। এই জন্য রিপোর্ট এখন বের করছি না, পরে বের করব, তারিখটা বলতে পারছি না। তদন্ত কমিটির প্রধান সাবেক গভর্নর ফরাসউদ্দিন গত 30 মে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমা দেন অর্থমন্ত্রীর কাছে। এরপর একাধিকবার প্রতিবেদন প্রকাশের কথা জানিয়েছিলেন তিনি। এই তো 22 তারিখে কিছু, আমি 2 তারিখে দিয়েছি, 22 থেকে 24 এর মধ্যে বেরোবে। তবে পুরো অর্থ ফেরত পাওয়ার আশা ব্যক্ত করে বিকেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, এখনই এই প্রতিবেদন প্রকাশ করলে ফিলিপিন্স থেকে অর্থ উদ্ধারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আমার ক্লেম অন ফিলিপিন্স মাইট বি jeopardized। তার মানে রিপোর্টের মধ্যে সেরকম কিছু আছে। যে মুহূর্তে রিপোর্ট বলে যে বাংলাদেশের ইনভলভমেন্ট আছে, তখনই তো আমি বিরুদ্ধে করে যাই না। এখন আমি বলছি তোমরা এরকম করেছো, তাদের কেস করে তাদের কাছে দরবার করছি। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখা বাংলাদেশের রিজার্ভে $10 কোটি 10 লাখ গত ফেব্রুয়ারি মাসে সুইফট কোড হ্যাকিং এর মাধ্যমে চুরি হয়ে যায়। এরপরে রিজার্ভ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ফরাসউদ্দিনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত রাজধানীর মহাখালীতে অবস্থিত অল ওয়েদার ফ্যাশন লিমিটেডকে বন্ধ ঘোষণা অথবা ঝুঁকিমুক্ত করার দাবিতে সমাবেশ ও শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন 4টি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কোরবানির ঈদের ছুটির পর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া ভার্চুয়াল নিট ও MSCK শার্টস নামের 2টি কারখানা 7 দিনের মধ্যে খুলে দেওয়ার দাবি জানান তারা। এছাড়া ফ্রেন্ডস স্টাইল নামের পোশাক কারখানার শ্রমিক ইউনিয়নের কাজকর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন শ্রমিক নেতারা। সমাবেশ শেষে শ্রমিক প্রতিনিধিরা শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে সচিবালয়ে যান। বিলুপ্ত একটি খামার একটি বাড়ি প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে অনশন পালনে সমবেত হন তারা। অনশনকারী জানান, একটি খামার একটি বাড়ি প্রকল্পে বিলুপ্ত করে পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করার পর থেকে তারা ব্যাংকের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তবে তাদের চাকরি স্থায়ী করা হবে না বলে জানানো হয়েছে। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের কথা জানান তারা। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ব্রিফ করছেন সৈয়দ আশরাফ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরিবর্তন আসে, সেটা জানি জাতিসংঘের ভিতরেও আপনার সেই পরিবর্তনটা আসছে। যেভাবে আপনার
আপনার আমাদের মতো দেশের আগে কোনো মুখপত্র ছিল না এই জননেত্রী শেখ হাসিনাই যে আমাদের মতো দেশগুলির একটা শক্তিশালী এবং প্রতিনিধি হিসাবে তিনি কাজ করেন জাতিসংঘে এবং অন্যান্য বিশ্ব সভায়। সেটার জন্য আমাদের দেশের মতো সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার ক্ষেত্রে কৃতজ্ঞ, যে দৃঢ় ভূমিকা। সে তো আপনার ফিয়ারলেস মাননীয় প্রধানমন্ত্রী, যেটা সত্য সেটাই কিন্তু সেখানে বলেন, কাউকে আপনার তোয়াজ করার জন্য না, যে আমরা এই বিশ্বের নাগরিক, আমাদেরও সম অধিকার আছে। এই ইউনাইটেড নেশন এটা সারা পৃথিবীর মানুষেরই, সেইখানে সবসময় মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ় ভূমিকা গ্রহণ করেন। এইবারও আপনার 2টা অ্যাওয়ার্ড, তার অবদানের জন্য 2টা অ্যাওয়ার্ড তাকে আপনার দেওয়া হয়েছে। একটা হলো এজেন্ট ফর চেঞ্জ, এবং এই কথা আমরাও বলি যে আজকে যে আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনি যান, আজকে ইউরোপে যান, নর্থ আমেরিকাতে যান, সাউথ আমেরিকাতে যান, আফ্রিকাতে যান, এশিয়ার দেশগুলিতে যান, শেখ হাসিনার নাম জানে না এমন কোনো লোক নাই। এবং উনি যেভাবে বিশেষ করে আমাদের মতো দেশেরগুলি যেভাবে প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক অঙ্গনে, সেই জন্য কিন্তু আমাদের দেশগুলির যারা সাধারণ নাগরিক এবং যারা সরকারি আছেন তারা সবাই শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। উনি যে বিষয়টা উত্থাপন করেন সেটা সহজে আপনার কেউ ফেলতে পারে না, কারণ উনার যে দাবি, উনার যে যুক্তি, সেটা কেউ খণ্ডাতে পারে না। আমি ওনার সঙ্গে আপনার বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে, আমি ইউনাইটেড নেশনে গেছি ওনার সঙ্গে, আমি ইউরোপিয়ান ইউনিয়নে গেছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে দেখছি তাকে কতটুকু রেসপেক্ট করে এবং তার কথার কত আপনার গুরুত্ব দেয়। এবং আমরা সত্যিই একটা গর্বিত জাতি, এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আন্তর্জাতিক এবং দেশে আজকে দেশটাকেও, বাংলাদেশটাকে উনি পরিবর্তন করে দিচ্ছে। 10 বছরের আগের বাংলাদেশ এখন নাই। এক সময় বলা হইতো যে ডিজিটাল বাংলাদেশ, এখন আর ডিজিটালের আর উপরেও চলে গেছে। আজকে আমাদের শিক্ষা দীক্ষা, গড় আয়ু, নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যু, যতগুলি ইন্ডিকেটর আপনারা দেখেন, প্রত্যেকটাই দেখেন আপনার এখন আপনার সর্বোচ্চ আপনার উন্নতির স্বাক্ষর। এবং আমরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। উনি যদি দেশকে আরো 10টা বছর সেবা দিতে পারেন, এই বাংলাদেশ একটা মধ্য আয়ের না, উন্নত দেশের পরিবর্তন করে, সেটাই তিনি করে যাচ্ছেন। উনি বর্তমানে আমাদের জন্য এই বাংলাদেশের মানুষের জন্য উনার ঘুম, উনার আরাম সবকিছুই আপনার ত্যাগ করেছে। আমাদের আর দেওয়ার কি আছে? তারা আমরা শুধু একটা ফুল উপহার দিতে পারি এবং ভালোবাসার, এর থেকে বেশি আমাদের দেওয়ার কিছু নাই। তাই আমরা জননেত্রী শেখ হাসিনা আসছেন, আমরা এই শুধু ফুল এই দিব, এই ভালোবাসাই আমরা দেব এবং এই শুভেচ্ছা। আপনারা আসছেন, আশা করি যেভাবে আপনারা উদ্যোগ নিয়েছেন যে তাকে সম্বর্ধনা দেবেন, এখানে জমায়েত হবে এবং আশা করি একটা বিশাল একটা গেট টুগেদার হবে। হ্যাঁ, এবং সেটাই আমি কামনা করি। আরো কিছু সাজেশন যদি আপনারা দিতে চান, দিতে পারেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফ করছেন সৈয়দ আশরাফ। আমরা সরাসরি ছিলাম সেখানে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর পিরোজপুরের স্বরূপকাঠিতে পেয়ারার বাম্পার ফলন হয়েছে। পেয়ারা চাষিরা জানান, মৌসুমে এশিয়ার অন্যতম বৃহৎ এ পেয়ারা বাগানে প্রতিদিন প্রায় কোটি টাকার কেনাবেচা হয়। তবে এবছর ফলন ভালো হলেও ন্যায্য দাম পাচ্ছে না তারা। এর উপর যাতায়াতের একমাত্র সীমান্তকাঠি ব্রিজটি ভেঙে গেছে, ভরাট হয়ে গেছে আটঘর কুরিয়ানা
ভাড়ানি খাল। এতে নির্দিষ্ট সময়ে বাজারে আসতে পারছেন না পাইকাররা। তবে এ খাতটিকে বিকশিত করতে কোনো উদ্যোক্তা এগিয়ে আসলে সহায়তা দেওয়া হবে বলে জানালেন কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। চার-পাঁচ বিঘা জমিতে চাষ করি পেয়ারার চাষ। এবার বছর অনুসারে যে খরচ করি আমরা সেই খরচের টাকা ওঠে না লেবার খরচা দিয়ে। 50 টাকা, 60 টাকা, 80 টাকা পেয়ারার মন বেশি। এই ট্রাক আসতে পারে না, এই কারণে প্রচন্ড দাম কম। এখন আমরা চাষিরা খুবই কষ্টে আছি। উপযুক্ত মূল্য না পাওয়ার জন্য আমাদের কৃষক আস্তে আস্তে গাছ কাটি ফেলতেছে। ভবিষ্যতে দেখা যাইতেছে যে হয়তো একদিন থাকবে না, এটা একেবারে বিলুপ্ত হবে। রাস্তাটারও কাজ টেন্ডার হয়ে যাচ্ছে। রাস্তাটা হয়ে গেলে, ব্রিজ হয়ে গেলে ওটা সড়ক পথে আসতে পারবে। বর্তমানে নৌকা পথে এটা বিভিন্ন জায়গায় নেওয়া হয়। আর খালের গভীরতার কথা, আমাদের কিন্তু বেশ কয়েকটা প্রকল্প থেকে খাল কাটা হচ্ছে। পদ্মার ভাঙনে ঘরবাড়ির জায়গা জমি সব হারিয়ে নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের পশ্চিম কোদালকাঠি গ্রামের অর্ধশত পরিবার। ভবিষ্যতের চিন্তা এখন তাড়া করে ফিরছে এখানকার বাসিন্দাদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগেও এখানকার মানুষের ঘর ছিল, বাড়ি ছিল, ছিল সাজানো সংসার। কিন্তু পদ্মার অব্যাহত ভাঙনে সবকিছু বিলীন হয়ে গেছে নদীগর্ভে। আর কোনো জায়গা জমি না থাকায় তারা আশ্রয় নিয়েছেন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। একাধিকবার ভাঙনের শিকার এসব মানুষ নদীর মুখ থেকে টেনে আনা ভাঙাচোরা চালা তুলে কোনো মতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। কিন্তু কেউ এখনো সাহায্যের হাত বাড়ায়নি বলে অভিযোগ তাদের। চারবার বাড়ি ভাঙা, দেহর পিছনে হটতে হটতে হেঁটে চলে আসছে। বাড়ি ঘরের জিনিসপাতি সব ভাসে চলে গেছে। আমাদের খাওয়ার সুযোগ নাই, 2-4 দিন থেকে অনাহারের মতন চলে যাচ্ছি। এবার থাকার জায়গাই নাই, মানে বর্ডারের কাছে আর এমনি কুড়াতে আছি আমরা। কেউ আমাদের কোনো কিছুই করে না, আমরা অসহায় পড়ে আছি। আমরা মনে হয় বাংলাদেশের লোক না, বোধ হয় নাগরিক নয়। ভাঙনে আলাতুলি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 6 নম্বর ওয়ার্ড সহ 5টি গ্রামের প্রায় 5 শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য। 6টা গ্রামের 550 থেকে 600 পরিবার বিলীন হয়ে গেছে নদীগর্ভে, এবং যত ফসল আদি বাগান সবকিছুই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি সরকারের কাছে আকুল আবেদন, পুনর্বাসনের জন্য জোরালো দাবি রাখছি। আর ইউনিয়নটিকে বিচ্ছিন্ন উল্লেখ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলার শীর্ষ কর্মকর্তা। আমাদের পর্যাপ্ত অর্থ কিংবা আপনার চাউল, জিআরের চাউল আছে, এগুলো খোঁজ খবর নিয়ে আমরা এগুলো দেওয়ার ব্যবস্থা দিতে পারবো। আলাতুলি ইউনিয়নের 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডের কোদালকাটি, পশ্চিম কোদালকাটি, সরকারপাড়া, আমিনপাড়া, আদর্শগ্রাম ও কইয়াপাড়ার কয়েকশো পরিবার এখন রয়েছে হুমকির মুখে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা কোনো মামলা না করায় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল বিকেলে যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিষয়ে করণীয় ঠিক করতে অর্থ মন্ত্রণালয়ে বাণিজ্য মন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের সাথে অর্থমন্ত্রীর এক বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। হাই হাই কোম্পানিতে ইনভেস্টমেন্ট আজকে নতুন হয় না, বহু বছর ধরেই চলছে। টাকা খায় লোকজন, কিন্তু আবার ওইদিকে যায়। তো আমরা যেটা করতে পারি যে গভর্নমেন্ট এই টাকা যাতে না খেতে পারে তার সুযোগটা বন্ধ করতে পারে। যারা এখানে বিনিয়োগ করেছে তাদের সতর্ক হওয়া উচিত ছিল, এবং এটা কি কোম্পানি জানা উচিত ছিল। বেশি মুনাফা লাভের আশায় তারা এখানে বিনিয়োগ করে আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এই কাজগুলি করেছে তাদের কোনো খোঁজ নেই, এবং এতগুলি লোক এখানে টাকা দিয়েছে, বিনিয়োগ করছে, তারা একটা কোর্টে যেত, মামলা করতো, কোনো কিছু নেই। আমরা আজকে সেটা আলোচনা করলাম, আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমরা এটা অভিযোগ। আকিজ ইকোনমিক জোন EEZ-কে প্রাক যোগ্যতাপত্র লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এ উপলক্ষে বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বেজার কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেজা ও আকিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আকিজের ব্যবস্থাপনা পরিচালক জানান, ইকোনমিক জোনটি বাস্তবায়ন হলে আগামী 5 বছরে 20,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা জিডিপির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অন্যদিকে বেজা চেয়ারম্যান বলেন, আকিজের প্রকল্পগুলো বাস্তবায়ন হলে প্রায় 3.5 লাখ মানুষের জীবিকা নির্বাহ হবে। এই ব্যাপক কর্মকাণ্ডের মধ্যে বেশ কিছু বড় প্রজেক্ট আমরা
এই ধরনের বিনিয়োগ সহায়ক ভূমিকার কারণে আমরা অনেক ধরনের টেকনোলজিক্যাল এক্সেলেন্স প্রদর্শন করতে পারবো, কারণ যে ধরনের প্রকল্পগুলো আমরা নিয়ে আসছি এর অধিকাংশ প্রকল্পই বাংলাদেশে প্রথম, যা আন্তর্জাতিক মানের। প্রতিজন ডিরেক্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আরো 2 থেকে 3 জনের সরাসরি ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট হয় এবং সেক্ষেত্রে আপনার আরো 50,000 লোক এটার সাথে জড়িত হবেন। প্রতি পরিবারের সাইজ যদি আমরা মনে করি যে আপনার আমাদের দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার 4 থেকে 5 জন হয়, তাইলে অন্তত 3.5 লক্ষ লোক এখান থেকে সরাসরি উপকৃত হবেন। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। তরুণদের নিয়ে এমন আশার বাণী শোনালো টেলিনর ইয়ুথ ফোরামের 2016 বাংলাদেশে প্রতিনিধি নির্বাচিত করতে গ্রামীণফোন আয়োজিত অনুষ্ঠানে আসা বক্তাদের কণ্ঠে। এবছর টেলিনর ইয়ুথ ফোরামের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর 2 শিক্ষার্থী রাফসান শাবাব ও রামিম আহমেদ। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক সহ গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ওপেকভুক্ত এবং বহির্ভূত দেশগুলোর জ্বালানি তেলের বাজার স্থিতিশীল করতে শিগগিরই সিদ্ধান্তে আসার সম্ভাবনা থাকায় বিশ্ববাজারে 2% বেড়েছে এ নিত্যপণ্যের দাম। সোমবার ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হয়েছে $46 দরে। এ বিষয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, চলতি মাসে জ্বালানি বাজার স্থিতিশীলের যে কোনো সিদ্ধান্তে পৌঁছাবে রপ্তানিকারক দেশগুলো। এদিকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ওপেকভুক্ত তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ ইরানের জ্বালানি তেল রপ্তানি বেড়েছে 15%। জ্বালানির উত্তোলন কমালে বাজারে আরও স্থিতিশীলতা আসবে বলে প্রত্যাশা রপ্তানিকারক দেশগুলোর। Back capital spending plans for 2015. Global crude prices have fallen by more than 40% since June due to oversupply and এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কার্যক্রম। লেনদেনের সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি ডিএসই অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত লেনদেনের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে 3টি যে সূচক রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচকই আমরা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই এগিয়ে যেতে দেখছি। অর্থাৎ সকাল থেকে যখনই লেনদেন শুরু হয়েছে তারপর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি অর্থাৎ ডিএসই এক্স ইন্ডেক্সটি এখন পর্যন্ত 0.26 পয়েন্টের মতো বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই সূচকটি অবস্থান করছে 4,660 পয়েন্টে এবং পরবর্তী যে সূচকটি রয়েছে ডিএসই সরিয়া ভিত্তিক সূচক ডিএসই এস ইন্ডেক্স এখানে 2.31 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 1,120 পয়েন্টে। অর্থাৎ বাকি 3টি সূচকের মতো ডিএসই সরিয়া ভিত্তিক সূচক ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে এগিয়ে যেতে আমরা দেখছি। পরবর্তী সূচকটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি ডিএসই 30 ইন্ডেক্স, এটি 1.52 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 1,774 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হওয়া টাকার অঙ্কে যদি জানিয়ে দেয় তাহলে 143 কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 104টি প্রতিষ্ঠানের, দর কমেছে 131টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে 60টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। টপ 20 শেয়ারের তালিকাটা যদি একটু দেখে নেই তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের 1 নম্বরে অবস্থান করছে ইয়াকিন পলিমার লিমিটেড। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 34 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ 37 টাকায়, যদিও 25 টাকা সর্বনিম্ন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির দর নেমেছে এখন পর্যন্ত। সিঙ্গার বিডি রয়েছে তালিকার 2 নম্বরে। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ 202 টাকায় লেনদেন হলেও সর্বোচ্চ অবস্থান করেছিল 204 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 199 টাকা 20 পয়সা পর্যন্ত এই প্রতিষ্ঠানটির দর নেমেছে। তালিকার 3 নম্বরে লঙ্কা বাংলা ফিনান্স রয়েছে, আর্থিক খাতের একটি প্রতিষ্ঠান। এটি 31 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 31 টাকা 20 পয়সায় সর্বোচ্চ দর এবং 30 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দর পর্যন্ত এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির দর নেমেছে। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে তালিকার 4 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 66 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 66 টাকা 70 পয়সায় সর্বোচ্চ এবং 63 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড রয়েছে তালিকার 5 নম্বরে। প্রতিষ্ঠানটি 120 টাকা 30 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 122 টাকা
40 পয়সা সর্বোচ্চ দরে এবং 120 টাকায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী অবস্থান রয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। এই প্রতিষ্ঠানটি 6 নম্বরে অবস্থান করছে 46 টাকা 60 পয়সা দর নিয়ে। 46 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দরে এবং 45 টাকা 70 পয়সায় সর্বনিম্ন দরে প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। সিএমসি কামাল রয়েছে তালিকার 7 নম্বরে। প্রতিষ্ঠানটি 15 টাকা 23 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 15 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে, যদিও প্রতিষ্ঠানটি 14 টাকা 50 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। তালিকার 8 নম্বরে রয়েছে জিপিএইচ ইস্পাত। এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ 32 টাকা 60 পয়সা এবং 31 টাকা 60 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। এনএইচএফএল রয়েছে তালিকার 9 নম্বরে। প্রতিষ্ঠানটি 45 টাকায় সর্বোচ্চ দর এবং 42 টাকা 20 পয়সায় সর্বনিম্ন দরে এবং 10 নম্বরে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ার তালিকার প্রথম 10টি প্রতিষ্ঠানের অবস্থান ছিল এরকমটাই। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। উগ্রবাদীদের মদদ না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে বললেন, সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো 4 শিশু লাশ উদ্ধার। এ নিয়ে মৃতের সংখ্যা 18। বেশ কয়েকজন এখনো নিখোঁজ। উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা। টাম্পাকো ফয়েল কারখানার আগুনে দগ্ধদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে হাসপাতালে বিছানায়। স্বাভাবিক হতে সময় লাগবে বলছেন চিকিৎসক। থমকে গেছে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে মহাখালীতে স্থানান্তর প্রক্রিয়া। ব্যবসায়ীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এবং ভরা মৌসুমে ইলিশের সয়লাভ বন্দরনগরী চট্টগ্রামের বাজার। সরবরাহ বেশি থাকায় দাম কম, 500 টাকায় মিলছে মাঝারি আকারে ইলিশ। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।